ব্রিটেন কি ভারতবর্ষ থেকে অর্থ সম্পদ আত্মসাৎ করেছে? এই প্রশ্নটি হয়তো 2 আর 2 কি 4 হয়। এই শ্রেণীর নিতান্ত নিরীহ প্রশ্নকেও হার মানাবে। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপারে ন্যূনতম জ্ঞান রাখে এমন যে কেউই চোখ বুজে বলে দিতে পারবে ব্রিটিশরা এই সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষ থেকে যথেষ্ট সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো ব্রিটেনে এখনো মানুষকে ভুল ধারণার বশবর্তী করে রাখা হচ্ছে। সেখানে এখনো তথাকথিত মিথের প্রচলন রয়েছে যে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য নাকি তাদের জন্য একেবারেই লাভজনক ছিল না, বরং প্রশাসনিক কাজে প্রচুর পরিমাণে অর্থ তাদেরকে গচ্চা দিতে হয়েছে। কিন্তু ব্রিটিশদের এই ধারণা যে ঠিক কতখানি ভুল তা ধরিয়ে দিতেই যেন কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেস থেকে ডিসপোজিশন, ডেপ্রিভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামক একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন খ্যাতিমান অর্থনীতিবিদ উৎস পাটনায়েক। 2 শতকে ঠিক কি পরিমাণ অর্থ সম্পদ উপমহাদেশ থেকে লোপাট করেছিল ব্রিটিশরা, এই প্রশ্নের যথার্থ উত্তর পাওয়া মুশকিলই বটে। তবু গ্রহণযোগ্য উত্তরের খোঁজে গবেষণা করেছেন ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ উৎস পাটনায়েক। সেখানে ভারতবর্ষে ব্রিটিশদের প্রায় 2 শতকের কর ও বাণিজ্যের খতিয়ান বয়ানের মাধ্যমে তিনি সোজা সাপটা হিসাব তুলে ধরেছেন। 1765 থেকে 1938 সালের মধ্যে 45 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ লোপাট করে নিয়ে গেছে ব্রিটিশরা। সংখ্যাটি সুবিশাল। এর বিশালত্বের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিতে একটি ছোট্ট তথ্য আপনাদের সামনে হাজির করা যাক। এই 45 ট্রিলিয়ন মার্কিন ডলার আজকের দিনেও যুক্তরাজ্যের জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 17 গুণ বেশি। এই অর্থনীতিবিদ বলেন, ভারতীয়দের স্বর্ণসহ মূল্যবান সম্পদ কেড়ে নিয়েছিল ব্রিটেন। এর যথার্থ মূল্য দেওয়ার প্রশ্নই ছিল না ব্রিটিশদের মনে। উপনিবেশের সময় ভারতীয় উৎপাদকদের কাছ থেকে নিজেদের প্রয়োজনে চাল ও বস্ত্র কিনত ব্রিটিশরা। অন্য দেশের বাণিজ্যিক লেনদেনের মতো এসব পণ্যের দাম তারা পরিশোধ করত রূপার মুদ্রা দিয়ে। কিন্তু 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশ নিয়ন্ত্রণে নেয়ার পর ভারতীয় বাণিজ্যে একাধিপত্য বিস্তার করে ব্রিটিশরা। একাধিপত্যের মূল ভিত্তি হিসেবে ভারতবর্ষ থেকে কর সংগ্রহ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সংগৃহীত করের 1/3 ব্যবহার করতে থাকে নিজেদের প্রয়োজনীয় পণ্য ভারতবর্ষ থেকে কেনার কাজে, অর্থাৎ আপাত দৃষ্টিতে ভারতীয়দের কাছ থেকে মুদ্রার বিনিময়ে পণ্য কিনছে মনে হলেও প্রকৃতপক্ষে তারা কর থেকে সংগ্রহ করা অর্থই ব্যবহার করেছে এই কাজে। একে পুকুর চুরি বললেও ভুল হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ ভারতীয়ই এই বিষয়গুলো ঘুণাক্ষরেও টের পায়নি। কারণ এক ব্রিটিশ প্রতিনিধিরা তাদের কাছ থেকে কর সংগ্রহ করতে আসত, আবার ব্রিটিশদেরই ভিন্ন ব্যক্তি তাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে আসত। অশিক্ষিত ভারতীয়দের পক্ষে তখন এটি বোঝা সম্ভবপর হয়নি যে কর সংগ্রাহক ও নানা পণ্যের ক্রেতা আলাদা আলাদা ব্যক্তি হলেও তাদের মূল উৎস আসলে অভিন্ন এবং তাদের মাঝে যোগসাজশ বিদ্যমান রয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভারতবর্ষ থেকে জালিয়াতির মাধ্যমে যে পণ্য ব্রিটিশরা নিয়ে যেত সেই পণ্য কি কেবল তারা নিজেরাই ভোগ করত? না, বরং আরও লাভের আশায় ওই পণ্যই পরবর্তীতে তারা আরও চড়া মূল্যে ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি করত। ভারতবর্ষে উৎপাদিত পণ্যের সুনাম ছিল গোটা ইউরোপ জুড়েই, এবং সেগুলো যেহেতু অন্য আর কোনো দেশের ব্যবসায়ীদের কাছে পাওয়া যেত না, তাই ব্রিটিশ ব্যবসায়ীরা সেই সকল পণ্যের উপর এমনকি শতভাগ লাভও করতে পারত। ভারতবর্ষ থেকে সংগৃহীত পণ্যের ইউরোপ পুনঃরপ্তানির মাধ্যমেই ব্রিটেন সরাসরি কিছুর উৎপাদক না হয়েও ইউরোপের বাজারের অন্যতম বড় খেলোয়াড়ে পরিণত হয়েছিল। ভারতবর্ষ থেকে আত্মসাৎ করা যে সকল পণ্য ব্রিটিশরা নিজেরাই ভোগ করত, সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লোহা, আলকাত্রা ও কাঠ, কেননা এগুলো ব্রিটেনের শিল্পায়নের কাজে লাগত। 1858 সালে ব্রিটিশ রাজ সরাসরি ভারতবর্ষের ক্ষমতা নিজের হাতে তুলে নিলে কর ও ক্রয় ব্যবস্থায় আসে নতুন মোড়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্যের ইতি ঘটে। ভারতীয়রা সরাসরি পণ্য রপ্তানির সুযোগ পান। তবে শর্ত ছিল লেনদেনের অর্থ শেষ পর্যন্ত লন্ডনে আসতে হবে। যারা ভারতবর্ষ থেকে পণ্য কিনতে চাইত তাদের ব্যবহার করতে হতো বিশেষ কাউন্সিল বিল। এটি এক ধরনের বিশেষ কাগজের মুদ্রা।
ব্রিটিশ রাজ ইস্যু করা এই কাউন্সিল বিল স্বর্ণ বা রূপার বিনিময়ে লন্ডন থেকেই সংগ্রহ করতে হতো। কাউন্সিল বিলের মাধ্যমে ভারতীয় উৎপাদকদের দাম মেটাতেন ক্রেতারা। তারপর স্থানীয় ঔপনিবেশিক কার্যালয়ে ভারতীয়রা সেই বিল নগদ করলেই পেতেন রুপি। এই রুপি দেয়া হতো ভারতীয়দের কাছ থেকে সংগৃহীত কর রাজস্ব থেকেই। এটাও এক ধরনের বড় জালিয়াতি, কারণ স্বর্ণ ও রূপা দিয়ে লেনদেন শেষ হওয়ায় লাভটা হয় ব্রিটিশদের, আর ভারতীয়দের মেলে কেবল কিছু কাগজ। আর কে না জানে কাগজের মুদ্রার দাম বাড়ে খুবই ধীর গতিতে, কিন্তু সোনা ও রূপার দাম বাড়তে থাকে হু হু করে। এভাবে দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থার শিকার হয়ে ভারতবর্ষ বাকি বিশ্বের চেয়ে বাণিজ্যিক উদ্বৃত্তে বড় ধরনের লোকসান করতে থাকে, যার ফলে বাকি বিশ্ব ক্রমশই অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক দূর এগিয়ে গেলেও ভারতবর্ষ যে অন্ধকারে ছিল সে অন্ধকারেই পড়ে থাকে। আর তাদেরকে ঠকিয়ে আঙুল ফুলে কলাগাছ হতে থাকে ব্রিটেন। ভারতবর্ষ ছিল ব্রিটেনের কাছে সোনার ডিম পাড়া হাঁস। ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছিল বলেই ব্রিটেন এগিয়ে যেতে পারছিল। ভারতবর্ষ থেকে আত্মসাৎকৃত অর্থের মাধ্যমেই ব্রিটেন প্রচণ্ড রকমের ধনী হয়ে ওঠে, আর জালিয়াতি করে ভারতবর্ষ থেকে হাতিয়ে নেওয়া অর্থ ব্রিটেন বিনিয়োগ করে নতুন উপনিবেশ সৃষ্টি ও পুরনো উপনিবেশ নিয়ন্ত্রণে। পাটনায়ক বলেছেন, ব্রিটেন যেসব যুদ্ধে জড়িয়েছে তার খরচ মিটেছে ভারতীয় রাজস্ব থেকে। যেমন এই অর্থের সহায়তায় 1840 সালে চীন আক্রমণের সাহস দেখাতে পেরেছিল ব্রিটেন। এছাড়া 1857 সালে ভারতে সিপাহী বিপ্লব দমনের হাতিয়ারও ছিল এই অর্থ। এবং এখানেই গল্পের শেষ নয়। ভারতীয় অর্থনীতির সহায়তায় ব্রিটেন ইউরোপ ও ইউরোপীয় উপনিবেশ যেমন কানাডা ও অস্ট্রেলিয়ায় পুঁজিবাদের বিস্তার করতে পেরেছিল। তাই বলা যায়, কেবল ব্রিটেনের শিল্পায়নই নয়, গোটা পশ্চিমা বিশ্বের শিল্পায়নেই নেপথ্য ভূমিকা রেখেছে এই ভারতবর্ষ। 1765 থেকে 1938 সাল পর্যন্ত ভারতীয় উপনিবেশকালের অর্থনীতিকে 4টি সময়কালে ভাগ করেন পাটনায়ক। হিসাব নিকাশ করে তিনি দেখান, ভারতবর্ষ থেকে ব্রিটেনে পাচার হয়েছে প্রায় 44.6 ট্রিলিয়ন ডলার। অর্থ পাচারে ভারতবর্ষের লোকসানের প্রকৃত হিসাব বের করা সম্ভব নয়। ভারতবর্ষ উন্নয়নে ভারতীয়দের অর্থ ব্যয় হলে ইতিহাসটাই পাল্টে যেত। হিসাবগুলো নিঃসন্দেহে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু প্রকৃতপক্ষে ভারতবর্ষ থেকে ব্রিটেনে পাচার হওয়া এই বিপুল অর্থের ফলে ভারতবর্ষের ঠিক কতখানি ক্ষতি হয়েছে তা কেবল তাত্ত্বিক পদ্ধতিতে হিসাব বের করা সম্ভব নয়। শুধু একটিবার ভেবে দেখুন, ভারতবর্ষের মানুষের প্রদত্ত কর যদি ভারতবর্ষের কল্যাণে ব্যয় হতো, যেমনটি হয়েছে জাপানের ক্ষেত্রে, এবং রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রাগুলো যদি সরাসরি এর উৎপাদকরাই পেত, তাহলে আজ ভারতবর্ষ বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ারগুলোর একটি হতো। শতকের পর শতক ধরে এই অঞ্চলের মানুষকে দারিদ্র্যের সাথে লড়াই করে টিকে থাকতে হতো না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আজও ব্রিটেনের অনেকেই ভারতবর্ষে তাদের অর্থনৈতিক শোষণের বিষয়টি স্বীকার করতে চায় না। রক্ষণশীল ইতিহাসবিদ নায়াল ফার্গুসন যেমন দাবি করেন, ব্রিটিশ শাসনের ফলে ভারতবর্ষের উন্নয়নই হয়েছে। এই চিন্তাধারার প্রতিফলন ঘটেছিল 2014 সালের একটি জরিপেও। ব্রিটেনের সাধারণ মানুষের 50% আজও বিশ্বাস করে ব্রিটিশ উপনিবেশবাদের ফলে উপনিবেশগুলো লাভবানই হয়েছে। অবশ্য এর বিপরীত মনোভাবও লক্ষণীয়। যেমন ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় স্বীকার করেছিলেন, ব্রিটিশ শাসন ভারতবর্ষের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি।